সরকারের এসব পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আমরা যদি একটু রিপোর্টগুলো দেখি এবং মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা কিন্তু কর্মপরিকল্পনার কথা বলছেন, তাদের ভবিষ্যতে যা করবেন সেগুলো নিয়ে আমরা বলছেন। যেটুকু জেনেছি এখন পর্যন্ত সেটি 180 দিনের একটি কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি তাদের কার্যক্রম শুরু করেছে সরকার গঠনের পরপরই, এবং প্রথম দিন সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার যে বৈঠক কিংবা পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বারবারই একটি কথাই বলে যাচ্ছেন, জনমনের স্বস্তি এবং জনগণের নিরাপত্তা দেওয়ার সাথে সাথে যে অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে সেগুলো তারা এগিয়ে নিতে চায়। আমরা যদি দেখি যে সরকার আসলে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে, সেই অগ্রাধিকারের একদম প্রথমে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এরপরে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এবং এই তিনটি আমরা যদি দেখি যে এই তিনটে যদি স্বাভাবিকভাবে যদি নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণ থাকে, তাহলে বাকি সব কিছুই আসলে যা যা করতে চাওয়া হচ্ছে বা যে প্ল্যানগুলো করা হচ্ছে সেই প্ল্যানগুলো কিন্তু কার্যকর করা সম্ভব। এবং এখানে সবচেয়ে বেশি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রীও বলেছেন আসলে এইটি হচ্ছে রমজান কেন্দ্রিক তার প্রথম কাজ এবং অগ্নি পরীক্ষার সাথেই তিনি তুলনা করেছেন। এবং এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের যে উঠে পড়ে লাগা, এর পেছনে আসলে সরকারের যে আর যে রাষ্ট্রযন্ত্র আছে সেগুলো কিভাবে কাজ করছে সেটি আমরা একটু দেখে নিব। আমদানির যে চিত্র রয়েছে, আমদানির যে পরিসংখ্যান রয়েছে সেটি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে। আমরা যদি দেখি যে পণ্যগুলো দরকার হয় বিশেষ করে রমজান কেন্দ্রিক রাব্বি, সেগুলো 192% বেড়েছে আমদানি খেজুরের, 36% ভোজ্য তেল সয়াবিনের আমদানি বেড়েছে গত বছরের সেপ্টেম্বর ডিসেম্বর প্রান্তিকের তুলনায়। 24 সালে সেপ্টেম্বর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় গত বছরের সেপ্টেম্বর ডিসেম্বর প্রান্তিকে ডাল এবং চিনি, যেটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমদানি কমেছে, কিন্তু রাব্বি আমরা এটি বাংলাদেশ ব্যাংক থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেই পরিসংখ্যানের সাথে কিন্তু এটাও নিশ্চিত করা হয়েছে যে এগুলোর আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিংবা দেশেই পর্যাপ্ত মজুত রয়েছে, তার জন্য আমদানি কম করা হয়েছে। আমদানি করতে পারেনি, বাজার চাহিদা বেশি রয়েছে, ঠিক সেরকম চিত্র না। তো এখানে আসলে সুযোগ সন্ধানীরা এই পরিসংখ্যান দেখিয়ে কখনো কখনো সুবিধা নিতে পারে যে আমদানি কম হয়েছে, চাহিদা ঠিকই রয়েছে, তার জন্য দাম বেশি, এইরকম কিছু মেকানিজম সুযোগ সন্ধানীরা নিতে পারে। তো এই যে এই পরিসংখ্যানটার আসলে আরও বেশি প্রচার করা দরকার, আরও বেশি মানুষের কাছে এই তথ্যটা দেওয়া দরকার যে ঘাটতির জন্য নয়, পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেজন্যই আসলে আমদানিটা কমেছে। এবং এই বাজার পরিস্থিতি নিয়ে যে সরকারের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কিত আমাদের সহকর্মী সেলিয়া সুলতান একটি রিপোর্ট করেছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। রাব্বি, আমরা দেখছিলাম যে পর্যাপ্ত আমদানির পরে বাজারে সরবরাহ থাকার পরেও আসলে বেশি দামেই কিনতে হচ্ছে ভোক্তাকে। সেক্ষেত্রে সবুজ, সরবরাহ ব্যবস্থায় কি কোনো ঘাটতি আছে? আমরা যেটা বলি আসলে মানে অন্তহীন অজুহাতে আসলে আমাদের বাজার চলে, সেই বাজারে সরবরাহ ব্যবস্থাপনার ত্রুটি থাকার কারণে আসলে বাজারে যে পণ্য মূল্য সঠিকভাবে কি নির্ধারণ হচ্ছে কিনা, বেচা কেনা হচ্ছে কিনা, সেটা হাত বদল হওয়া পণ্যের সঠিক তথ্য থাকে না রাব্বি, এটির সবচেয়ে বড় একটি কারণ। কিন্তু এখানে আমরা একটি বিসিকের মডেল যদি ব্যবহার করা যায় বাজারে, যেভাবে চিনির বাজার লবণের বাজার নিয়ন্ত্রণ করে থাকে বিসিক, যে চাষি পর্যায়ে কতটুকু লবণ আছে, কার কাছে কতটুকু লবণ আছে, সেই লবণ কে কিনলো, সেই লবণ কবে গুদাম থেকে বের হলো, আবার কবে কোন গুদামে গেল, এবং সেটা বাজারে আসার পর্যন্ত প্রত্যেকজনের হাত বদল হওয়া প্রত্যেকজনের তথ্য, কি পরিমাণ লবণ নিয়ে তিনি চলাফেরা করছেন এবং তার মোবাইল নাম্বার সহকারে থাকে, চাইলেই আসলে জানা যায় সেই লবণটা কোথায় আছে, কতটুকু আছে। ঠিক একইভাবে বাজারের পণ্যর যে হাত বদল হচ্ছে সেই হাত বদল হওয়ার এটা দেখতে হবে, সঠিক তথ্যটা রাখতে হবে। সেলস অর্ডারের বাণিজ্য হয়, আমরা দেখেছি যে পণ্য আসে না বাজারে, কিন্তু পণ্যের যে এসও আছে সেই এসওর দাম বেশি হয়ে যায়। রিসেন্ট যেটা গুদামে এবং বাজারে যেহেতু বাজার অভিযান করা হয়, তদারকি চালানো হয়, সেজন্য জাহাজে মজুত করার প্রবণতাটা বেড়েছে। এবং এইসব কারণেই যে বাজারের যে কি পরিমাণ মূল্য পণ্যের চাহিদা রয়েছে, কি পরিমাণ সরবরাহ আছে তা জানা না থাকার কারণে সেক্ষেত্রে যদি একটু ছোট এবং মধ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলি, আমরা যদি খুব ছোট করে খুব স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে বাজার ভিত্তিক পণ্যের গড় চাহিদা নিরূপণ করতে হবে। অর্থাৎ আমরা বাজারে গেলে প্রায়শই শুনি আসলে বাজারের সরবরাহ ঘাটতি, সরবরাহ সংকট, কতটুকু হলে আসলে সরবরাহ সংকট হয় এবং কতটুকু বাজারে পৌঁছালে আসলে স্বাভাবিক থাকে, তাহলেই তো আমরা আসলে সরবরাহ সংকটের অজুহাত কিংবা যুক্তি যেভাবেই হোক সেটা মানতে পারবো। কিন্তু আমাদের সেই বাজার ভিত্তিক গড় চাহিদাটা আসলে জানা নেই, যার জন্য ব্যবসায়ীরা সেটা নিতে পারে। বাজারে কি পরিমাণ পণ্য এলো স্বাভাবিক হয়, চাহিদা যোগান তত্ত্বে পণ্য মূল্য পর্যালোচনা করা হয় না, যে চাহিদা বাড়লো কি কমলো সেটি আমাদের জানা নেই। স্বল্প মেয়াদে কিছু
করার আসলে সুযোগ রয়েছে সরকারের। সেটি যদি করে তাহলে বাজার তদারকিতে যে কাজ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ যে অন্যান্য যে সরকারি সংস্থা আছে সেখানে জনবলের ঘাটতি রয়েছে। আমরা যদি দেখি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জেলা পর্যায়ে থাকেন, একটা জেলাতে আসলে বহু বাজার রয়েছে, সেই বাজার আসলে তার একার পক্ষে দেখা সম্ভব না, কিংবা উপজেলা পর্যায়ে থাকলেও অনেক বাজার একা দেখা সম্ভব নয়। এবং সবচেয়ে কার্যকরী যেটা রয়েছে সেটি ভোক্তা সচেতনতা বৃদ্ধি করা এবং বাজার কমিটির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাজারে আসলে কিভাবে পণ্যের দাম বাড়লো কমলো সেটি আসলে বাজার কমিটিকে সেই দায়িত্ব নিতে হবে, এবং ভোক্তা যিনি আসলে কিনছেন, যিনি আসলে ভোগ করছেন, তিনি যদি সচেতন হন তাহলে বাজার কারসাজির অনেক, যেটা আমরা সিন্ডিকেট বলি, সেই জিনিসগুলো খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রাব্বি, সবুজ, ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সরকারি পরিকল্পনা এবং বাজারে সরবরাহ ঘাটতি এবং সেই ঘাটতি পূরণে বা সরবরাহের যে ব্যবস্থা, সেই সিস্টেমকে আধুনিকায়নে আর কি করা যেতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।